কল্পনা করুন তো, এক ঝলমলে অডিটোরিয়াম, হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক আর শহরের নামিদামি ব্যক্তিরা পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে আছেন। স্টেজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যাকে গত কয়েক মাস ধরে এই কলেজের সবাই রাতের সাধারণ দারোয়ান ভেবে তাচ্ছিল্য করেছে, অপমান করেছে। পরনে তার কোটি টাকার ইটালিয়ান স্যুট, চোখে মুখে রাজকীয় গাম্ভীর্য। তিনি শান্ত কণ্ঠে মাইকে ঘোষণা করলেন, আজ থেকে এই সেন্ট সেভিয়ার্স হেরিটেজ একাডেমির সম্পূর্ণ মালিকানা আমার। পুরো হল ঘরে যেন বজ্রপাত হলো। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেল প্রথম সারিতে বসে থাকা সেই অহংকারী মেয়েটি, যে প্রতিদিন তার বন্ধুদের সামনে এই মানুষটিকে তুচ্ছ তাচ্ছিল্য করত। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দেশের অন্যতম শ্রেষ্ঠ কোটিপতি ব্যবসায়ী কেন নিজের পরিচয় লুকিয়ে ছেঁড়া শার্ট পরে মাসের পর মাস এই কলেজে দারোয়ানের চাকরি করতে এসেছিলেন? কি এমন অন্ধকার রহস্য লুকিয়েছিল এই নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে, যা ধ্বংস করতে একজন বিজনেস টাইকুনকে ময়দানে নামতে হয়েছিল? চলুন সেই রোমাঞ্চকর রহস্যের গভীরে প্রবেশ করা যাক। শহরের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান হল সেন্ট জেভিয়ার্স হেরিটেজ একাডেমি। এই কলেজে পড়াটা যে কোনো সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো, আর ধনী পরিবারের কাছে আভিজাত্যের প্রতীক। চারদিকে চোখ ধাঁধানো ইউরোপীয় স্থাপত্যের বিশালাকার কাঁচের বিল্ডিং, 5 স্টার হোটেলের মতো বিলাসবহুল হোস্টেল, সুইমিং পুল এবং নিশ্ছিদ্র নিরাপত্তা। মন্ত্রী, বড় ব্যবসায়ী আর হাই প্রোফাইল আমলাদের বখে যাওয়া ছেলেমেয়েদের আনাগোনায় ক্যাম্পাস সবসময় সরগরম থাকে। কিন্তু গত কয়েক মাস ধরে এই সোনালি দেয়ালের পেছনের অন্ধকার রূপটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছিল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছাত্রদের মারামারির ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হচ্ছিল, পরীক্ষার প্রশ্নপত্র লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার গুঞ্জন উঠছিল, এমনকি হোস্টেলে বেআইনি নেশাদ্রব্যের আসর বসার মতো মারাত্মক অভিযোগও শোনা যাচ্ছিল। নিউজ চ্যানেলগুলোর প্রাইম টাইমে আলোচনা হতে শুরু করল, সেন্ট জেভিয়ার্স কি এখন শুধুই ধনীর দুলালদের অপরাধের আখড়ায় পরিণত হয়েছে? কলেজের সুনাম ধুলোয় মিশে যাচ্ছিল। পুরনো বোর্ড মেম্বাররা দিশেহারা হয়ে পড়েছিলেন। অবশেষে একদিন বড় খবর এলো, পুরো সেন্ট জেভিয়ার্স বিক্রি হয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যিনি এটি কিনেছেন তিনি দুনিয়ার সামনে নিজের নাম বা চেহারা কিছুই প্রকাশ করেননি। শুধু এতটুকু জানা গেল যে তিনি দেশের সবচেয়ে শক্তিশালী বিজনেস এম্পায়ার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত। ব্যবসার জগতে নতুন এই মালিককে অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন, ধুরন্ধর এবং একরোখা একজন মানুষ হিসেবে চেনে সবাই। এই কলেজেই পড়াশোনা করত রিয়া চ্যাটার্জি, শহরের স্বনামধন্য শিল্পপতি সুমিত চ্যাটার্জির একমাত্র আদুরে কন্যা। রিয়া যেমন ছিল অনিন্দ্য সুন্দরী, তেমনি তার স্টাইলিশ লাইফস্টাইল সবাইকে চমকে দিত। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার মাত্রাতিরিক্ত অহংকার। নিজের বংশমর্যাদা, ব্যাংক ব্যালেন্স এবং রূপ নিয়ে তার গরিমা ছিল আকাশ ছোঁয়া। পুরো কলেজের ছেলেমেয়েরা তার ইশারায় উঠবস করত। শিক্ষক থেকে শুরু করে কলেজের স্টাফ সবাই তাকে সমঝে চলত। রিয়ার চোখে মধ্যবিত্ত বা গরিব মানুষদের কোনো মূল্য ছিল না। সে প্রায়ই বন্ধুদের আড্ডায় তাচ্ছিল্য ভরে বলতো, এই সাধারণ মানুষগুলো শুধুই আমাদের দয়ার পাত্র, এদের আবার কিসের সম্মান? অন্যদিকে ঘড়ির কাঁটায় তখন রাত 12টা, চারদিক শুনশান। কলেজের পেছনের দিকের অন্ধকার গেটে নিঃশব্দে এসে থামল একটি অত্যাধুনিক কালো রঙের রেঞ্জ রোভার। গাড়ির দরজা খুলে অত্যন্ত সাধারণ মানের সুতির শার্ট আর প্যান্ট পরা এক তরুণ নিচে নামল। লম্বা ছিপছিপে গড়ন, মুখে অযত্নে বেড়ে ওঠা হালকা দাড়ি, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল অদ্ভুত এক শীতল তীক্ষ্ণতা। সে কলেজের আকাশচুম্বী মূল ভবনের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নিজের মনেই ফিস ফিস করে বলে উঠল, দেখা যাক এই আলোর রোশনাইয়ের পিছনে ঠিক কতটা দুর্গন্ধ আর অন্ধকার লুকিয়ে আছে। ছেলেটির নাম ছিল সায়ান, কিন্তু এটি তার আসল পরিচয় নয়। সে কোনো সাধারণ চাকরিপ্রার্থী ছিল না। আসলে এই তরুণটিই হল আরিয়ান চৌধুরী, কোটি কোটি টাকার সাম্রাজ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরুণ চেয়ারম্যান এবং এই কলেজের নতুন রহস্যময় মালিক। কিন্তু তার এই আসল পরিচয় তখনও পৃথিবীর সবার কাছে সম্পূর্ণ অজানা। পরদিন সকালে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ল যে কলেজে একজন নতুন নাইট গার্ড নিয়োগ দেওয়া হয়েছে। ধনীর দুলালদের এই কলেজে একজন দারোয়ানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় কারও ছিল না। কিন্তু রিয়া যখন প্রথমবার সায়ানকে দেখল, তার ঠোঁটের কোণে একটা অবজ্ঞার হাসি ফুটে উঠল।
সায়ান তখন মেন গেটে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে ভিজিটারদের এন্ট্রি খাতায় নোট করছিল। রিয়া তার দলবল নিয়ে সেখানে এসে পৌঁছালো। রিয়ার বান্ধবী তানিয়া সায়ানকে দেখে টিপ্পনি কেটে বলল, বাহ রিয়া, দেখ, নতুন দারোয়ানকে তো একদম বলিউড হিরোদের মতো লাগছে। সিকিউরিটি গার্ড না হয়ে মডেলিংয়ে গেলেই তো পারত। সব মেয়েরা সমস্বরে হো হো করে হাসতে লাগলো। রিয়া তার দামি ডিজাইনার চশমাটা চোখ থেকে নামিয়ে অত্যন্ত অহংকারের সাথে বলল, এই যে হিরো, গেটটা তাড়াতাড়ি খোলো, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। সায়ান অত্যন্ত শান্ত এবং ভাবলেশহীন গলায় উত্তর দিল, ম্যাডাম, নিয়ম অনুযায়ী আগে খাতায় এন্ট্রি করতে হবে, তারপর ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। রিয়ার এই কথাটি একদমই হজম হলো না। তার মতো মেয়েকে একটা সামান্য দারোয়ান আটকে দিচ্ছে। সে ভ্রু কুঁচকে কড়া গলায় বলল, তুমি মনে হয় এখানে নতুন, জেনে রাখো, এই কলেজে রিয়া চ্যাটার্জিকে আটকানোর সাহস কারণই। সায়ান সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, ভুল কাজকে আটকানোই আমার ডিউটি ম্যাডাম। এক মুহূর্তের জন্য চারপাশের বাতাস যেন থমকে গেল। রিয়াকে এর আগে কেউ কোনোদিন এভাবে মুখের ওপর জবাব দেয়নি, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বটে, একজন সামান্য দারোয়ান আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। তানিয়া পাশ থেকে ফোড়ন কাটল, নতুন নতুন চাকরি পেয়েছে তো, তাই ডিউটির গরম দেখাচ্ছে। সবাই আবারও হাসিতে ফেটে পড়ল, কিন্তু সায়ানের চেহারায় বিন্দুমাত্র রাগ বা বিরক্তি দেখা গেল না। সে নীরবে গেট খুলে দিল এবং সোজা হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে বলল, নিজের সীমার কথা ভুলে যেও না দারোয়ান। সায়ান অত্যন্ত মৃদু হেসে উত্তর দিল, সীমা আর যোগ্যতা তো সময়ই নির্ধারণ করে দেয় ম্যাডাম, মানুষ নয়। সেই রাতে পুরো সেন্ট জেভিয়ার্স ক্যাম্পাস ছিল নিস্তব্ধ, কিন্তু সায়ান একা ঘুমহীন চোখে পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছিল। তার নজর ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সে সিসিটিভি ক্যামেরার অবস্থান, স্টাফ রুমের লক, পুরনো রেকর্ডের আর্কাইভ রুম এবং হোস্টেলের পিছনের অন্ধকার এলাকাগুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে ডিউটি করছে না, বরং বড়সড় কোনো অপারেশনের ছক কষছে। হঠাৎ কলেজের পিছনের পরিত্যক্ত ব্লক থেকে কিছু অস্পষ্ট কথাবার্তার আওয়াজ তার কানে এলো। কয়েকজন ছেলে খুব নিচু স্বরে নিজেদের মধ্যে তর্ক করছে। সায়ান কোনো শব্দ না করে অন্ধকারে মিশে গিয়ে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল। দেয়ালের আড়াল থেকে সে যা দেখল তাতে তার চোয়াল শক্ত হয়ে গেল। কলেজের ভেতরেই কয়েকজন সিনিয়র ছাত্র কোনো এক বেআইনি চালানের লেনদেন করছিল। তাদের সাথে কলেজের একজন হেড ক্লার্কও উপস্থিত ছিল। আর সবচেয়ে চমকে ওঠার মতো বিষয় হল, সেই গ্যাংটার নেতৃত্ব দিচ্ছিল স্বয়ং কলেজের অন্যতম ট্রাস্টির ছেলে। সায়ান তৎক্ষণাৎ নিজের পকেট থেকে ফোন বের করে পুরো লেনদেনের ভিডিও রেকর্ডিং শুরু করল। ঠিক সেই চরম মুহূর্তে পেছন থেকে কেউ একজন সায়ানের কাঁধ শক্ত করে চেপে ধরল। সায়ান বিদ্যুতের বেগে ঘুরে দাঁড়াল, কিন্তু অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সে নিজেই কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেল। মানুষটি ছিল স্বয়ং রিয়া। রিয়া রেগে গিয়ে ফিস করে বলে উঠল, তুমি এত রাতে এখানে লুকিয়ে কি করছো? আর ঠিক সেই মুহূর্তেই রিয়ার গলা শুনে সামনে দাঁড়িয়ে থাকা অপরাধী দলটির একজনের নজর তাদের উপর পড়ল। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে টর্চ জ্বালিয়ে চিৎকার করে উঠল, কে ওখানে? সেই চিৎকার রাতের নিস্তব্ধতা ভেঙে পুরো ব্লকে প্রতিধ্বনিত হল। এক মুহূর্তের জন্য পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গেল। রিয়া আচমকা এমন পরিস্থিতিতে ভয় পেয়ে অজান্তেই সায়ানের একদম কাছাকাছি চলে এলো। ওদিকে সামনে থাকা ৪-৫ জন ছেলে দ্রুত তাদের দিকে তেড়ে আসতে লাগলো। তাদের হাতে থাকা কালো স্পোর্টস ব্যাগগুলো দেখে সায়ান পরিষ্কার বুঝে গিয়েছিল ওগুলো ভর্তি মারাত্মক সব সিনথেটিক ড্রাগস। শুধু তাই নয়, পাশে পড়ে থাকা কিছু সিল করা খাম প্রমাণ করছিল যে শুধু ড্রাগস নয়, লাখ লাখ টাকার বিনিময়ে সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। আর এই নোংরা চক্রটাই সেন্ট জেভিয়ার্সকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিল। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এরা এত রাতে এখানে কি করছে? এদের হাতে ওগুলো কি? সায়ান তার হাতটা হালকা করে ধরে নিচু স্বরে বলল, এখন প্রশ্ন করার সময় নয়, আমাদের যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। কিন্তু ততক্ষণে পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ৪ জন হৃষ্টপুষ্ট ছেলে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তাদের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো বিক্রম, সেন্ট জেভিয়ার্সের সেই প্রভাবশালী ট্রাস্টির ছেলে। চরম অহংকারী, মাথা গরম এবং পুরো ক্যাম্পাসে নিজের গুন্ডামির জন্য ত্রাস। সে অন্ধকারে রিয়াকে দেখে প্রথমে অবাক হল, তারপর রেগে গিয়ে বলল, রিয়া,
তুমি এই মাঝরাতে এখানে কি করছো? এরপর তার নজর পড়ল রিয়ার পাশে দাঁড়িয়ে থাকা সায়ানের ওপর। বিক্রমের মুখে এক কুৎসিত হাসি ফুটে উঠল। সে ব্যঙ্গ করে বলল, ওহো, তাহলে আমাদের নতুন দারোয়ান বাবু রাতের বেলা সিকিউরিটির নামে গুপ্তচর বৃত্তি শুরু করেছে দেখছি। তার সাঙ্গপাঙ্গরাও কুৎসিতভাবে হাসতে শুরু করল। কিন্তু সায়ান পাথরের মূর্তির মতো অবিচল দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ নজর ছিল শুধুই ছেলেগুলোর হাতের ওই ব্যাগগুলোর দিকে। বিক্রম ধীরে ধীরে সায়ানের একদম মুখোমুখি এসে দাঁড়াল। তারপর শাসানোর সুরে বলল, এই যে 2 টাকার দারোয়ান, আজ এখানে যা যা দেখেছিস তা নিজের মাথা থেকে মুছে ফেল। তা না হলেই চাকরি তো যাবেই, আর জানটাও নিয়ে নেব। সায়ান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভয় তো তাদের লাগে যারা অন্ধকারে নোংরা কাজ করে, আর আমার এইসব ছোটখাটো হুমকিতে ভয় লাগে না। বিক্রমের চোখ রাগে জ্বলে উঠল। তোর তো দেখছি সাহস অনেক বেড়ে গেছে দারোয়ান। বলেই সে সজোরে সায়ানের কলার চেপে ধরে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু পরক্ষণেই যা ঘটল তার জন্য সেখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। সায়ান চোখের পলকে বিক্রমের হাতটা ধরে এমন ভয়ঙ্করভাবে মোচড় দিল যে বিক্রম ব্যথায় কোকিয়ে উঠল। বাকি ছেলেরাও তাদের নেতার এই অবস্থা দেখে থমকে গেল। রিয়ার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে প্রথমবারের মতো উপলব্ধি করল এই ছেলেটির শারীরিক শক্তি এবং রিফ্লেক্স কোনো সাধারণ দারোয়ানের মতো হতেই পারে না। তখনই পেছন থেকে একটা ছেলে ভারী লোহার রড নিয়ে সায়ানের মাথায় আঘাত করার জন্য তেড়ে এলো। কিন্তু সায়ান বিদ্যুৎ গতিতে নিচে বসে পড়ল এবং পর মুহূর্তেই নিজের পা চালিয়ে ছেলেটিকে সজোরে মাটিতে ফেলে দিল। পুরো এলাকা মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হল। রিয়া ভয়ে এক কোণে সিঁটিয়ে গেল। সে জীবনেও কোনো সিকিউরিটি গার্ডকে এমন প্রফেশনাল মারামারি করতে দেখেনি। বিক্রম হাত চেপে ধরে রাগে চিৎকার করে উঠল, ওর ফোনটা কেড়ে নেই, ও আমাদের রেকর্ডিং করেছি। এটা শোনা মাত্রই আরো 2জন ছেলে সায়ানের দিকে হিংস্রভাবে ছুটে এলো। কিন্তু সায়ান অত্যন্ত সুকৌশলে নিজের ফোনটা রিয়ার দিকে ছুড়ে দিয়ে আদেশ করার মতো গলায় বলল, এটা নিজের কাছে সাবধানে রাখুন। যাই হয়ে যাক না কেন, ফোন যেন ওদের হাতে না যায়। রিয়া কাঁপা কাঁপা হাতে ফোনটা বুকের কাছে আঁকড়ে ধরল। ওদিকে লড়াই আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। 4-5 জন ছেলে মিলে 4 দিক থেকে সায়ানের ওপর হামলা করছিল। রিয়া এই দৃশ্য দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে তীব্র আর্তনাদ করে উঠল, সায়ান! এই প্রথমবার সে তাচ্ছিল্য ভুলে ছেলেটির নাম ধরে ডাকল, আর সেই ডাকের মধ্যে মিশেছিল গভীর উদ্বেগ। মাথায় তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও সায়ান হাঁটু গেড়ে বসে পড়ল না। সে আবার সোজা হয়ে দাঁড়াল। এবার তার চোখে এক ভয়ঙ্কর খুনের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সরাসরি এগিয়ে গিয়ে বিক্রমের শার্টের কলার চেপে ধরল এবং তাকে শূন্যে তুলে আছড়ে ফেলল দেয়ালের সাথে। বিক্রমের চোখে চোখ রেখে সায়ান গর্জে উঠল, কলেজ হলো জ্ঞান অর্জনের জায়গা, তোমাদের মতো অমানুষদের নোংরামি ছড়ানোর ডাস্টবিন নয়। বিক্রম জীবনের প্রথমবারের মতো কারো চোখের দিকে তাকিয়ে মৃত্যু ভয় অনুভব করল। ঠিক সেই সময় দূরে মেন গেটের দিক থেকে সিকিউরিটি অ্যালার্মের তীব্র সাইরেনের আওয়াজ ভেসে এলো। কলেজের অন্যান্য গার্ডরা এদিকেই ছুটে আসছিল। বিক্রম রাগে এবং ভয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এর শেষ আমি দেখে ছাড়ব দারোয়ান। তারপর সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অন্ধকারের মধ্যে দ্রুত পালিয়ে গেল। পেছনের ব্লকে এখন শুধু সায়ান আর রিয়া একা। আকাশ ভেঙে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সায়ানের কপাল বেয়ে রক্ত বৃষ্টির জলের সাথে মিশে মাটিতে পড়ছে। রিয়া ভয় আর অপরাধ বোধ নিয়ে তার দিকে এগিয়ে এলো। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তোমার তোমার অনেক রক্ত পড়ছে, তুমি ঠিক আছো তো? সায়ান রক্তের দাগ মুছে হালকা করে হাসল, এত সামান্য আঘাতে আমার কিছু হবে না। রিয়া প্রথমবারের মতো অপলক দৃষ্টিতে সায়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ভয় বা অসহায়ত্ব ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস। সেই রাতে রিয়া নিজের বিলাসবহুল হোস্টেল রুমে বসে ছটফট করছিল। তার মনের ভেতর একই দৃশ্য বারবার প্লে হচ্ছিল। একটা প্রশ্ন হাতুড়ির মতো তার মাথায় আঘাত করছিল, একজন সাধারণ নাইট গার্ড এতটা প্রফেশনাল ফাইটার কিভাবে হতে পারে? তার মনে পড়ল যখন 4-5 জন লোক তাকে ঘিরে ধরেছিল, তখনও সায়ান বিন্দুমাত্র বিচলিত হয়নি। তার কথা বলার স্টাইল, তার কমান্ডিং টোন, তার লড়াইয়ের টেকনিক সবকিছুই প্রমাণ করছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়। অন্যদিকে কলেজের পেছনে ছোট্ট সিকিউরিটি রুমে সায়ান একা বসেছিল। সে ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ নিয়ে নিজের ক্ষতে লাগালো। তারপর টেবিলের ওপর রাখা একটা হাইটেক ল্যাপটপ অন করল। স্ক্রিনে কলেজের বিভিন্ন গোপন জায়গার সিসিটিভি ফুটেজ ভেসে উঠল।
সেই সাথে ওপেন হলো একটা হাইলি এনক্রিপ্টেড ফোল্ডার, যেটায় লেখা ছিল হেরিটেজ ব্ল্যাক ডাটা। সায়ান ল্যাপটপের আলোয় মৃদু হেসে বলল, এবার আসল খেলাটা শুরু হবে। সে একটা ছবি স্ক্রিনে জুম করল। সেই ছবিতে কলেজের কয়েকজন সিনিয়র প্রফেসর, বোর্ড অফ ট্রাস্টি এবং বিক্রমকে একসাথে একটা পার্টিতে দেখা যাচ্ছিল। সায়ানের চোখ রাগে জ্বলজ্বল করে উঠল। তোমরা শিক্ষা ব্যবস্থাকে নিজেদের ব্যক্তিগত ব্যাংক বানিয়ে ফেলেছ। এবার আমি তোমাদের প্রত্যেকের মুখোশ টেনে ছিঁড়ব। পরের দিন সকালে ক্যাম্পাসে কাল রাতের ঘটনাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু পুরো সত্যটা বিকৃত হয়ে গিয়েছিল। বিক্রম তার প্রভাব খাটিয়ে উল্টো গুজব ছড়িয়ে দিয়েছিল যে নতুন নাইট গার্ডই নাকি নেশা করে তাদের উপর হামলা করেছে। অনেক ছাত্রছাত্রী সায়ানকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো। পুরো ক্যাম্পাস যেন স্তব্ধ হয়ে গেল, কারণ সেন্ট জেভিয়ার্সের রানী রিয়া চ্যাটার্জি জীবনে প্রথমবারের মতো একজন সামান্য দারোয়ানের পক্ষে কথা বলছিল। দূরে দাঁড়িয়ে থাকা বিক্রম রাগে ফুঁসতে লাগল। সে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, যেভাবেই হোক এই দারোয়ানকে চিরতরে রাস্তা থেকে সরাতে হবে। কলেজের বাতাসে এখন একটাই গুঞ্জন, এই নতুন নাইট গার্ড আসলে কে? কেউ তাকে হিরো ভাবছিল, কেউ ভাবছিল ক্রিমিনাল, কিন্তু সবচেয়ে বেশি কনফিউজড ছিল রিয়া। যে ছেলেটিকে সে প্রথম দিন থেকেই অবজ্ঞা করে এসেছে, এখন সেই মানুষটিই তার কাছে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে সেন্ট জেভিয়ার্স ক্যাম্পাস প্রতিদিনের মতোই ঝকঝক করছিল। চারদিকে দামি গাড়ির হর্ন, ফ্যাশনেবল ছেলেমেয়েদের কোলাহল। কিন্তু রিয়ার মন এসবে ছিল না। তার চোখ বারবার মেন গেটের দিকে ছুটে যাচ্ছিল। সেখানে সায়ান শান্ত মুখে তার ডিউটি করছিল। চেহারায় সেই একই প্রশান্তি, যেন কাল রাতে এত বড় কোনো ঘটনাই ঘটেনি। রিয়া ধীর পায়ে সায়ানের দিকে এগিয়ে গেল। তার বান্ধবী তানিয়া পেছন থেকে মুখ টিপে হেসে বলল, কিরে রিয়া, শেষে কি একটা দারোয়ানের প্রেমে পড়ে গেলি নাকি? বাকি মেয়েরাও খিলখিল করে হাসতে শুরু করল। কিন্তু এবার রিয়া তাদের কথায় কান দিল না। সে সোজা সায়ানের সামনে গিয়ে দাঁড়াল। সায়ান রিয়াকে দেখে হালকা মাথা ঝুঁকিয়ে বলল, গুড মর্নিং ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে কলেজের বাইরে একাধিক গাড়ির সজোরে ব্রেক কষার আওয়াজ শোনা গেল। ৪-৫টা বিলাসবহুল কালো অডি এবং মার্সিডিজ ক্যাম্পাসের পটিকে এসে থামল। গাড়ি থেকে কর্পোরেট স্যুট পরা বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নামলেন। পুরো কলেজের স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রিন্সিপাল স্বয়ং দৌড়ে বাইরে এলেন, কারণ ওই লোকগুলো ছিলেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টপ লেভেলের ডিরেক্টরস। পুরো কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। আজ মনে হচ্ছে নতুন মালিক স্বয়ং আসবেন। আমি শুনেছি উনি ভীষণ রাগী এবং রুথলেস একজন বিজনেসম্যান। আজ পর্যন্ত মিডিয়ায় ওনার ছবিও ছাপা হয়নি। সবার মনে চরম কৌতূহল এবং ভয় কাজ করছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। ওই বড় কর্মকর্তাদের মধ্যে একজন সিনিয়র ডিরেক্টরের নজর আচমকা গেটে দাঁড়িয়ে থাকা সায়ানের ওপর পড়ল। তিনি তৎক্ষণাৎ প্রায় দৌড়ানোর মতো করে সায়ানের দিকে এগিয়ে গেলেন। পুরো কলেজের স্টাফরা ভাবল এবার হয়তো দারোয়ান কোনো বড় ভুল করেছে এবং তার চাকরিটা এখনই যাবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে ওই বিশাল পদমর্যাদার কর্মকর্তা সায়ানের সামনে এসে অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে বলে উঠলেন, স্যার, বিকেলের মিটিংয়ের সব পেপার ওয়ার্ক রেডি হয়ে গেছে। বাকি লোকজন বিষয়টাকে তেমন পাত্তা না দিলেও খুব কাছ থেকে রিয়া সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করেছিল। তার ভেতরের সন্দেহ এবার আরও ঘনীভূত হল। দেশের সবচেয়ে বড় কোম্পানির একজন ডিরেক্টর লেভেলের মানুষ একজন সামান্য কলেজের দারোয়ানের সামনে মাথা নিচু করে তাকে স্যার কেন সম্বোধন করবেন? ওদিকে বিক্রম নিজের হোস্টেল রুমে রাগে আসবাবপত্র ভাঙচুর করছিল। তার সাথে তার গ্যাংয়ের আরও দুজন বসেছিল। বিক্রম দাঁত কিরমির করে বলল, এই দারোয়ান আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিচ্ছে, ওকে আর বাড়তে দেওয়া যাবে না। একজন স্যাঙাত বলল, বস, অর্ডার দিন, আজ রাতেই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিই। বিক্রমের চোখে এক শয়তানি ঝিলিক খেলে গেল। না, মারার আগে ওর আসল পরিচয়টা আমার জানা দরকার। সে পকেট থেকে একটা ক্রোম প্লাস্ট করা ছবি বের করল। সেই অস্পষ্ট ছবিতে সায়ানকে শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলের লবিতে কয়েকজন বডিগার্ডের সাথে দেখা যাচ্ছিল। বিক্রম ছবিটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, এই লোকটা যাই হোক, কোনোভাবেই সে রাস্তার দারোয়ান হতে পারে না। সন্ধ্যা নেমে এসেছে। সেন্ট সেভিয়ার্সে চলছে গ্র্যান্ড অ্যানুয়াল ফিস্ট বা বার্ষিক সাংস্কৃতিক উৎসবের জোর প্রস্তুতি। চারদিকে রঙিন আলো, ডিজে মিউজিক আর ডেকোরেশনের কাজ চলছে। রিয়া অডিটোরিয়ামের স্টেজের ব্যাকগ্রাউন্ড সেটিং তদারকি করছিল। হঠাৎ একটা ভারী তারে তার পা আটকে গেল এবং সে স্টেজ থেকে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো।
কিন্তু সে মাটিতে পড়ার আগেই দুটো শক্তিশালী হাত তাকে শূন্যেই লুফে নিল। রিয়া চোখ খুলে দেখল সে সায়ানের বাহুডোরে বন্দী। কিন্তু তাদের এই নীরব মুহূর্ত ভেঙে দিল পিছন থেকে ভেসে আসা কয়েকজন সিনিয়র ছেলের অশ্লীল হাসির শব্দ। বাহ বাহ, আমাদের কলেজের কুইন ম্যাডাম এখন দারোয়ানের বুকে আশ্রয় নিচ্ছে নাকি? রোম্যান্স তো বেশ জমে উঠেছে। রিয়া লজ্জায় ও অপমানের সাথে সাথে সায়ান থেকে দূরে সরে গেল। কিন্তু এবার সায়ানের চোখ মুখ শক্ত হয়ে উঠল। সে শান্ত পায়ে হেঁটে গিয়ে ওই ছেলেগুলোর সামনে দাঁড়ালো এবং অত্যন্ত বরফ শীতল গলায় বলল, যে কোনো মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। একটা ছেলে ব্যঙ্গ করে হো হো করে হেসে উঠল। দারোয়ান হয়ে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, সম্মান না দিলে কি করবি তুই? কথাটা শেষ হওয়ার আগেই সায়ান বিদ্যুতের বেগে ছেলেটির ডান হাতটা ধরে এমনভাবে মুচড়ে দিল যে সে ব্যথায় হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠল। চারপাশে সবাই ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেল। সায়ান নিচু গলায় কিন্তু শাসানো সুরে বলল, ক্ষমতা দেখানো খুব সহজ, কিন্তু ভালো বংশের পরিচয় দেওয়াটা অনেক কঠিন। দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। সেই রাতে রিয়া নিজের রুমে বসে ডায়েরি লিখছিল, কিন্তু তার ভাবনায় শুধুই সায়ান, তার সেই আত্মবিশ্বাসী চাহনি, তার ভদ্র ব্যবহার, তার ভয়ে ডরহীন ব্যক্তিত্ব, সবকিছুই রিয়াকে চুম্বকের মতো টানছিল। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে, তুমি যদি ওই দারোয়ানের কাছাকাছি থাকার চেষ্টা করো, তবে কাল রাতের মতো পরবর্তী টার্গেট তুমি হবে। এটা শেষ ওয়ার্নিং। মেসেজটা পড়েই রিয়ার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয়ে চারদিকে তাকাল, আর ঠিক সেই মুহূর্তেই গোটা হোস্টেল বিল্ডিংয়ের পাওয়ার কাট হয়ে গেল। পুরো ফ্লোর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। কয়েক সেকেন্ড পর বাইরের জনশূন্য করিডোর থেকে ভারী বুট জুতো পায়ে কারোর হেঁটে আসার শব্দ শোনা যেতে লাগল। খট খট খট। রিয়ার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। তার ফোনের ফ্ল্যাশলাইট অন করার চেষ্টা করল, কিন্তু ফোনটা হ্যাং হয়ে বারবার ব্লিঙ্ক করছিল। পায়ের আওয়াজটা ধীরে ধীরে রিয়ার রুমের দিকেই এগিয়ে আসছিল। রিয়া ভয়ে ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকাল। সে কাপা গলায় চিৎকার করার চেষ্টা করল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। হঠাৎ করিডরের খোলা জানলা দিয়ে আসা আবছা আলোয় রিয়া দেখল একজন লম্বা কালো হুডি এবং মুখোশ পরা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তার ডান হাতে চকচক করছে একটা ধারালো সুইচ ব্লেড ছুরি। রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রাণ ভয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! লোকটা হিংস্র পশুর মতো রিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই ভগ্নাংশ সেকেন্ডে হোস্টেলের ব্যাকআপ জেনারেটর অন হয়ে গেল, আর পুরো ফ্লোর আবার আলোয় ভরে। আর আলোর ঝলকানির সাথেই রিয়া দেখল ওই মুখোশধারী লোকটা শূন্যে ছিটকে গিয়ে করিডোরের ফ্লোরে আছড়ে পড়ল, কারণ পেছন থেকে কেউ একজন তাকে ফ্লাইং কিক মেরেছিল। সে আর কেউ নয়, সায়ান। আজ সায়ানকে দেখে মনে হচ্ছিল সে যেন এক সাক্ষাৎ যমদূত। তার চেহারায় রাগের আগুন জ্বলছিল। মুখোশধারী লোকটা পরিস্থিতি বেগতিক দেখে উঠে সিঁড়ির দিকে দৌড় দিল, কিন্তু সায়ান শিকারী চিতার মতো তার পেছনে ধাওয়া করল। পুরো হোস্টেলে ততক্ষণে মেয়েদের চিৎকার আর হইচই শুরু হয়ে গেছে। রিয়া দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছিল। সে সায়ানের এই রুদ্রমূর্তি আগে কখনো দেখেনি। কলেজের পেছনের বোটানিক্যাল গার্ডেনের কাছে গিয়ে সায়ান লোকটাকে ধরে ফেলে। সে লোকটার কলার চেপে ধরে তাকে দেওয়ালের সাথে সজোরে পিন করে ধরে গর্জে উঠল, বল, তোকে কে পাঠিয়েছে এখানে? লোকটা কোনো উত্তর না দিয়ে হঠাৎ পকেট থেকে আরেকটা ছুরি বের করে সায়ানের পেটে চালানোর চেষ্টা করল, কিন্তু সায়ান তার হাত ব্লক করে এমনভাবে প্রেশার পয়েন্টে আঘাত করল যে ছুরিটা ছিটকে মাটিতে পড়ে গেল। এরপর সায়ান এক টানে লোকটার মুখোশ খুলে ফেলল। মুখোশ খুলতেই সায়ানের চোখ ছোট হয়ে এলো। ছেলেটা কলেজেরই একজন সিনিয়র ছাত্র এবং বিক্রমের সবচেয়ে ঘনিষ্ঠ চামচা। ততক্ষণে প্রিন্সিপাল, সিকিউরিটি গার্ড এবং প্রচুর ছাত্রছাত্রী সেখানে জড়ো হয়ে গেছে। সবাই অবাক, কিন্তু বিক্রম পরিস্থিতি নিজের দিকে ঘোরানোর জন্য ভিড় ঠেলে সামনে এসে চরম অভিনয় শুরু করল। এখানে এসব কি হচ্ছে? প্রিন্সিপাল স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই নতুন দারোয়ানটা কোনো ক্রিমিনাল হবে। দেখুন, ও আমাদের কলেজের ছাত্রদের ওপর হামলা করছে। কিন্তু এবার রিয়া ভিড় ঠেলে সামনে এলো। তার চোখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, ছিল চরম লাগ। সে বিক্রমের চোখের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলল, একদম চুপ থাকো বিক্রম। তুমি ডাহা মিথ্যে বলছ। পুরো ভিড় নিস্তব্ধ হয়ে গেল। রিয়া সবার সামনে স্পষ্ট গলায় বলল, এই ছেলেটা আমাকে ছুরি নিয়ে হস্টেলে অ্যাটাক করেছিল। সায়ান যদি ঠিক সময় সেখানে না পৌঁছাত,
তাহলে আজ রাতে আমার লাশ বেরোতো ওখান থেকে। সবাই বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সেন্ট জেভিয়ার্সের সবচেয়ে অহংকারী মেয়ে আজ নিজের জীবন বাঁচানোর জন্য একজন সিকিউরিটি গার্ডের হয়ে বুক চিতিয়ে লড়াই করছে। বিক্রম রাগে দাঁত কিড়মিড় করতে করতে সেখান থেকে চলে গেল। সেই রাতে রিয়া নিজের রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার শরীর তখনও ট্রমাতে কাঁপছিল। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল কিভাবে সায়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। হঠাৎ তার দরজায় মৃদু টোকা পড়ল। রিয়া চোখ মুছে সাবধানে দরজা খুলল। সামনে সায়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফার্স্ট এড বক্স। সায়ান অত্যন্ত কোমল গলায় জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো রিয়া? রিয়া কয়েক মুহূর্ত সায়ানের দিকে তাকিয়ে রইল। তারপর তার বাঁধ ভাঙা কান্না যেন সুনামির মতো আছড়ে পড়ল। সে সরাসরি সায়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল, আজ যদি তুমি না আসতে তাহলে ওরা আমাকে শেষ করে দিত। সায়ান আলতো করে রিয়ার মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, যতদিন আমি আপনার আশেপাশে আছি পৃথিবীর কারও সাধ্য নেই আপনার কোনো ক্ষতি করার। এই একটি কথায় রিয়ার অহংকার, তার বংশমর্যাদার দেমাক সবকিছু কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে প্রথমবারের মতো কোনো মানুষের ওপর অন্ধের মতো ভরসা করতে শুরু করল। সায়ান যখন ফিরে যাওয়ার জন্য পা বাড়াল, তখন রিয়া পেছন থেকে তার হাতটা শক্ত করে ধরে ফেলল। সায়ান থমকে দাঁড়াল। রিয়া ভেজা চোখে তার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, তুমি আসলে কে সায়ান? সায়ান হালকা হেসে বলল, আমি তো আপনার কলেজের সামান্য একজন দারোয়ান মাত্র। রিয়া দুদিকে মাথা নেড়ে বলল, না, তুমি কোনো সাধারণ মানুষ নও। একজন সাধারণ দারোয়ান কখনো একা হাতে ৫ জন গুন্ডাকে মাটিতে পেটাতে পারে না। এত বড় কোম্পানির ডিরেক্টররা তোমাকে স্যার বলতে পারে না। আর কোনো সাধারণ মানুষ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অন্য কারোর জন্য নিজের জীবনের বাজি রাখে না। প্লিজ আমাকে সত্যিটা বলো। সায়ান কয়েক সেকেন্ড চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রতিটা মানুষের জীবনেই একটা লুকানো গল্প থাকে রিয়া। আর কিছু গল্পের পাতা সঠিক সময়ের আগে খোলা যায় না। শুধু এটুকু জেনে রাখুন, আমি এখানে যা করতে এসেছি সেটাই কলেজের সবার ভালোর জন্যেই। এই কথা বলে সায়ান অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ওদিকে বিক্রম নিজের রুমে পাগলের মতো জিনিসপত্র ভাঙছিল। সে তার প্রাইভেট ইনভেস্টিগেটরকে ফোন করে চিৎকার করে উঠল, আমার ওই দারোয়ানের পুরো বায়োডাটা এখনই চাই। ওপাশ থেকে ইনভেস্টিগেটর নার্ভাস গলায় বলল, স্যার, আমরা ওর ছবি ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যারে ফেলেছিলাম, কিন্তু কিন্তু কি? কেও? বিক্রম গর্জে উঠল, স্যার, ওর সমস্ত ডাটা হাইলি সিকিউরড সার্ভারে লক করা আছে। কিন্তু একটা কথা কনফার্ম, ওই লোকটি দেশের সবচেয়ে শক্তিশালী কোনো বিজনেস ফ্যামিলির উত্তরাধিকারী। কথাটা শোনামাত্র বিক্রমের হাত থেকে ফোনটা খসে পড়ল। তার মুখের রক্ত শূন্য হয়ে গেল। পরদিন ছিল সেন্ট জেভিয়ার্স হেরিটেজ একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসবের গ্র্যান্ড ফিনালে। পুরো ক্যাম্পাসকে এমনভাবে সাজানো হয়েছে যেন কোনো রাজপ্রাসাদ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা ভিড় করেছেন। আর আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ হল, আজ আনুষ্ঠানিকভাবে এই কলেজের নতুন মালিকের নাম এবং পরিচয় সবার সামনে ঘোষণা করা হবে। ছাত্র, শিক্ষক সবার মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে আজকের দিনটা শুধু উদযাপনের নয়, বরং কলেজের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের দিন হতে চলেছে। ওদিকে সিকিউরিটি গার্ডের ছোট্ট রুমে দাঁড়িয়ে সায়ান আয়নার সামনে নিজেকে দেখছিল। সে ধীরে ধীরে তার পরনের সাধারণ খাকি ইউনিফর্মটা খুলে ফেলল। তারপর আলমারি থেকে বের করল জর্জিও আরমানি ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ কালো স্যুট। সেন্ট জেভিয়ার্সের অডিটোরিয়াম তখন কানায় কানায় পূর্ণ। ভিআইপি গেস্টরা সামনের সারিতে বসা। রিয়াজ গেস্টরা সামনের সারিতে বসা। রিয়া স্টেজের একপাশে দাঁড়িয়ে অস্থিরভাবে কাউকে খুঁজছিল। তার চোখ বারবার ভিড়ের মাঝে সায়ানকে খুঁজছিল, কিন্তু আজ সকাল থেকে সে সায়ানকে কোথাও দেখেনি। তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর অস্থিরতা কাজ করছিল। তানিয়া রিয়ার কাছে এসে কনুই দিয়ে গুঁতো মেরে হাসতে হাসতে বলল, কি হলো মহারানী, নিজের প্রিয় দারোয়ানকে খুঁজে পাচ্ছিস না নাকি? রিয়া এবার রেগে গিয়ে বলল, তানিয়া প্লিজ, ও শুধু একজন দারোয়ান নয়, ও তার চেয়ে অনেক বড় কিছু। তানিয়া রিয়ার এমন সিরিয়াস কথায় বেশ চমকে গেল। ঠিক সেই মুহূর্তে কলেজের মেন পোর্টিকোতে পর পর ৩টি কালো রেঞ্জ রোভার এসে থামল। মিডিয়ার সমস্ত ক্যামেরা সেদিকে ঘুরে গেল। মাঝখানের গাড়ির দরজা খুলল।
প্রথমে কালো স্যুট আর সানগ্লাস পরা 1 ডজন হাই প্রোফাইল বাউন্সার দ্রুত নিচে নেমে দুই পাশে কর্ডন তৈরি করল। তারপর গাড়ি থেকে অত্যন্ত ধীর পায়ে বাইরে বেরিয়ে এলেন সেই রহস্যময় তরুণ। তার পরনে ইটালিয়ান কাট কালো স্যুট, রিস্টে রোলেক্স ঘড়ি আর চোখে মুখে এমন এক রাজকীয় রোবাব যা দেখে তাবড় তাবড় আমলারাও মাথা নিচু করতে বাধ্য হয়। পুরো কলেজের হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি আর কেউ নন, তিনি ছিলেন শায়ান। কিন্তু আজ তাকে আর সামান্য দারোয়ান মনে হচ্ছিল না, আজ তাকে মনে হচ্ছিল পুরো সাম্রাজ্যের অধিপতি। রিয়ার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল। তার হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তার মুখ থেকে অস্ফুট স্বরে শুধু একটা শব্দই বেরোল, শায়ান। কলেজের প্রিন্সিপাল আর সমস্ত দুর্নীতিবাজ ট্রাস্টিরা সাথে সাথে দৌড়তে দৌড়তে তার সামনে গিয়ে প্রায় কোমর পর্যন্ত মাথা ঝুঁকিয়ে বললেন, ওয়েলকাম টু ইয়োর কলেজ স্যার। পুরো অডিটোরিয়াম এক চরম ঘোরের মধ্যে আটকে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেল। প্রথম সারিতে বসা বিক্রমের মনে হল কেউ যেন তার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিয়েছে। সে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, না না, এটা কোনোভাবেই সত্যি হতে পারে না। শায়ান থুড়ি আরিয়ন চৌধুরী ধীরে ধীরে রেড কার্পেট ধরে স্টেজের দিকে এগিয়ে গেল। তার বুট জুতোর খটখট শব্দ পুরো নিস্তব্ধ অডিটোরিয়ামে প্রতিধ্বনিত হচ্ছিল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশে চারদিক আলোকিত হয়ে উঠল। প্রিন্সিপাল কাঁপা হাতে মাইক ধরে ঘোষণা করলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সেন্ট জেভিয়ার্স হেরিটেজ একাডেমির নতুন মালিক এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানীয় চেয়ারম্যান মিস্টার আরিয়ান চৌধুরীর সাথে। পুরো হলঘরের মানুষ দম আটকে দাঁড়িয়ে রইল মিস্টার আরিয়ান চৌধুরীর সাথে। ঘোষণাটা শোনামাত্র পুরো হলঘরে পিন পতন নীরবতা। অনেকের হাত থেকে জলের বোতল খসে পড়ল। রিয়ার দুই চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভাসতে লাগল তার নিজের করা অপমানগুলো। কিভাবে সে এই মানুষটাকে 2 টাকার দারোয়ান, নিজের যোগ্যতায় থাকো বলে তাচ্ছিল্য করেছিল, আর আজ সেই মানুষটি 1000 কোটি টাকার মালিক হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান চৌধুরী ধীর পায়ে মাইকের সামনে এসে দাঁড়াল। সে একবার পুরো হলঘরের উপর চোখ বোলাল। তারপর তার ব্যারিটোন ভয়েসে গমগম করে বলে উঠল, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আসল পরিচয় তার ঝাঁক চকচকে কাঁচের বিল্ডিং দিয়ে হয় না, হয় তার ভেতরের শিক্ষা এবং সংস্কার দিয়ে। তার বরফ শীতল দৃষ্টি এবার সোজা গিয়ে পড়ল বিক্রম এবং কয়েকজন প্রফেসরের ওপর। কিন্তু যখন শিক্ষার মন্দিরের ভেতরে বসে কিছু অমানুষ ব্যবসায়ের নামে নোংরামি এবং অপরাধ শুরু করে, তখন সেই ময়লা পরিষ্কার করার জন্য কাউকে না কাউকে তো ড্রেনে নামতেই হয়। কথাটা শেষ হবার সাথে সাথেই তার ইশারায় স্টেজের পেছনের বিশাল প্রজেক্টর স্ক্রিন অন হয়ে গেল, আর সেখানে চলতে শুরু করল সেই ভয়ঙ্কর ভিডিও ফুটেজগুলো। কলেজের ভেতরে ড্রাগসের ডিলিং, লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি, শিক্ষকদের ঘুষ নেওয়া এবং সবশেষে বিক্রমের সেই ভয়ঙ্কর হামলার রেকর্ডিং। পুরো অডিটোরিয়ামে যেন বোমা ফাটল। ছাত্রছাত্রীরা রাগে ফেটে পড়ল। নিউজ চ্যানেলের ক্যামেরাগুলো সরাসরি সম্প্রচার শুরু করে দিল। বিক্রম পাগলের মতো চিৎকার করে উঠল, এসব মিথ্যে, এগুলো সব ফেক ভিডিও। কিন্তু তার কথার মাঝখানেই অডিটোরিয়ামের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পুলিশ ফোর্সের একটি বড় দল। ডিএসপি স্বয়ং এগিয়ে এসে বললেন, মিস্টার বিক্রম, আপনার বিরুদ্ধে আমাদের কাছে সমস্ত অকাট্য প্রমাণ আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পর মুহূর্তেই বিক্রম এবং ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের হাতে হাতকড়া পরানো হল। পুরো হলঘর বাঁধ ভাঙা করতালিতে ফেটে পড়ল। কিন্তু এই আনন্দ উৎসবের ভিড়ে একজন মানুষ স্টেজ উইংসের আড়ালে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল, রিয়া। নিজের বিবেকের দংশনে সে কুঁকড়ে যাচ্ছিল। ভিড় একটু কমতেই সে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। পুরো হলঘরের দৃষ্টি এখন তাদের দুজনের দিকে। রিয়া কাঁদতে কাঁদতে আরিয়ানের ঠিক সামনে গিয়ে দাঁড়াল। সে কাঁপা গলায় অত্যন্ত অপরাধী সুরে বলল, আমি তোমাকে অনেক অপমান করেছি শায়ান। আরিয়ান, আমি আমার অহংকারে এতটাই অন্ধ ছিলাম যে একটা মানুষকে তার পোশাক আর পেশা দিয়ে বিচার করেছি, তার মনটা দেখিনি। আরিয়ান শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রিয়া ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি কি আমাকে একবারের জন্য ক্ষমা করতে পারবে? কয়েক সেকেন্ডের এক অদ্ভুত নীরবতা। তারপর আরিয়ানের ঠোঁটে সেই পরিচিত শান্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত কোমল গলায় বলল, ভুল করাটা কোনো অপরাধ নয় রিয়া,
কিন্তু নিজের ভুলটা সবার সামনে স্বীকার করতে অনেক বড় কলিজা লাগে। রিয়া তখনও মাথা নিচু করে কাঁদছিল। আরিয়ান ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে রিয়ার হাতটা শক্ত করে ধরল। পুরো অডিটোরিয়ামের মানুষ বিস্ময়ে এই দৃশ্য দেখতে লাগল। আরিয়ান মৃদু হেসে বলল, আর আমি দারোয়ান থাকার সময় বুঝেছি তোমার মনটা ততটাও কালো নয় যতটা তুমি নিজেকে রাফ অ্যান্ড টাফ দেখানোর চেষ্টা করতে। রিয়ার চোখ দিয়ে এবার শান্তির জল গড়িয়ে পড়ল। কয়েক মাস পর সেন্ট জেভিয়ার্স হেরিটেজ একাডেমির চেহারা পুরোপুরি বদলে গেছে। দুর্নীতিবাজরা জেলে, আর কলেজের ফি কমিয়ে সাধারণ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশাল স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। পুরো শহরের বুকে কলেজটি আবার তার হারানো সম্মান ফিরে পেয়েছে। এক স্নিগ্ধ সন্ধ্যায় কলেজের সেই বোটানিক্যাল গার্ডেনে আরিয়ান তার চিরাচরিত কালো স্যুটে দাঁড়িয়েছিল, আর তার ঠিক সামনেই লাল শাড়িতে অপ্সরার মতো হাসছিল রিয়া। আকাশ থেকে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আরিয়ান হঠাৎ রিয়ার সামনে হাঁটু গেড়ে বসল এবং পকেট থেকে একটা প্ল্যাটিনামের আংটি বের করে দুষ্টুমি ভরা হাসিতে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি ম্যাডাম, এবার কি আপনি একজন সামান্য দারোয়ানকে বিয়ে করতে রাজি আছেন? রিয়া হাসতে হাসতে কেঁদে ফেলল। সে আরিয়ানের হাতটা ধরে বলল, সেই দারোয়ানটা যদি আরিয়ান চৌধুরী হয়, তবে এই জন্মে কেন, আমি প্রতি জন্মেই তাকে বিয়ে করতে রাজি আছি। আর পরক্ষণেই পুরো বাগান আতশবাজির আলো আর বন্ধুদের করতালিতে মুখরিত হয়ে উঠল। কখনোই কোনো মানুষকে তার সাধারণ পোশাক, তার ব্যাংক ব্যালেন্স বা তার পেশা দিয়ে বিচার করবেন না, কারণ ইতিহাস সাক্ষী আছে অনেক সময় সবচেয়ে সাধারণ দেখতে মানুষগুলোর ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে অসাধারণ এবং শক্তিশালী ব্যক্তিত্ব। তো বন্ধুরা, এই নতুন মোড়কের রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্টই আমাকে ভবিষ্যতে আরও চমৎকার সব গল্প লিখতে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই।